তারপরে একে একে মাননীয় সিদ্ধার্থ মুখোপাধ্যায়, রঞ্জিত কুমার নায়েক, তপব্রত ব্রহ্মচারী, রঞ্জিত নায়েক, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপবিষ্ট গুণীজনেরা একে একে কবির প্রতিকৃতিতে মাল্য অর্পণের মাধ্যমে, পুষ্প অর্পণের মাধ্যমে আজকের এই শুভ অনুষ্ঠানের সূচনা করলেন। এরপর রবীন্দ্র ভারতী সোসাইটির পক্ষ থেকে আমরা মাননীয় অতিথিদের আমরা পুষ্পার্ঘ্য মধ্য দিয়ে বরণ করে নেব এবং সোসাইটির সদস্যরা বরণ করে নেবেন আমাদের মাননীয় অতিথিদের একে একে। জয়শ্রী এবং যারা রয়েছেন সকলকে আমরা অনুরোধ করব পুষ্পস্তবক তুলে দিতে মাননীয় অতিথিদের হাতে। প্রথমে পুষ্পস্তবক তুলে দেওয়া হবে মাননীয় ডক্টর সুজিত বসুর হাতে, কার্যকরী সভাপতি রবীন্দ্র ভারতী সোসাইটি। একই সাথে প্রাক্তন উপাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী সোসাইটির পক্ষ থেকে ডক্টর সুজিত কুমার বসুকে এই বছরকে আমরা ভালোবাসার স্পর্শটুকু পৌঁছে দিলাম শ্রদ্ধা সহকারে। তারপরে সাধারণ সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি মাননীয় সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে আমরা বরণ করে নেব পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে। তুলে দিচ্ছেন বুলা বাগচি, বাচিক শিল্পী বুলা বাগচি, সোসাইটির সদস্য। হাততালি আরেকটু জোরে আশা করতে পারি। এরপরে মাননীয় তপব্রত ব্রহ্মচারী স্যারকেও আমরা একইভাবে বরণ করে নেব সোসাইটির পক্ষ থেকে। এরপর মাননীয় রঞ্জিত নায়েক, ওনাকেও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে। রবীন্দ্র ভারতী সোসাইটির পক্ষ থেকে জয়শ্রী এবং সহ সম্পাদক মাননীয় রঞ্জিত কুমার নায়েকের হাতে পুষ্পস্তবক প্রদান করলেন। এরপর সৌমিত্র শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে। সোসাইটির সদস্য বাচিক শিল্পী রঞ্জনা কর্মকার বরণ করে নিচ্ছেন মাননীয় সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে। একটু জোরে করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে। এরপর প্রারম্ভিক ভাষণ দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করব রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক মাননীয় সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে। আন্তরিকভাবে আপনাদের সকলকে আমরা আজকে এই 4 দিন ব্যাপী রবীন্দ্র ভারতী সোসাইটি আয়োজিত যে রবীন্দ্র জন্মোৎসব, সেই উৎসবে আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি। রবীন্দ্র ভারতী সোসাইটির মতো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমরা চেষ্টা করে চলেছি কবিগুরুর কাজকর্ম ছড়িয়ে দিতে নানান জায়গায়। আজকে আমরা এখানে যে মিলিত হয়েছি, আপনারা শুনেছেন আমাদের কার্যকরী সমিতির সভাপতি ডক্টর সুজিত বসু, যিনি বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি আপনাদের সামনে বলবেন, কবিগুরু সম্পর্কে কিছু কথা বলবেন। আমরা যেটুকু বলতে চাই, আপনারা যারা এখানে আমাদের সঞ্চালনে রয়েছেন তাদের কাছে আপনারা শুনেছেন তাদের বক্তব্যের মাধ্যমে যে আজকে আমরা যারা বিশিষ্ট জনেরা এসছেন, আমাদের শিল্পীরা রয়েছেন, তাদের সঙ্গে সঙ্গে একঝাঁক তরুণ তরুণী যারা রয়েছেন, যারা নতুন শিল্পী হিসেবে এখানে এসেছেন, তাদের এখানে আসতে গিয়ে তাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে আসতে হয়েছে। এবং এখানে যারা এসে দেখবেন আপনারা এখানে অনুষ্ঠান করবেন, সেই অনুষ্ঠানে যারা এখানে আর কি করবেন, আপনারা তাদের গান শুনলে বা আবৃত্তি শুনলে বুঝতে পারবেন যে
তারা কিন্তু 550 জন থেকে গানের মধ্যে এসেছিল 550 জন এবং আবৃত্তিতে 500 জন, তার মধ্যে থেকে তারা নির্বাচিত হয়েছে এবং যারা নির্বাচন করেছেন তারাও স্বনামধন্য ব্যক্তিরা। সুতরাং তারা লড়াই করে এসেছেন। আমার মনে হয় তাদের উদ্দেশ্যে আপনারা খুব জোরে একবার যদি হাততালি দেন তাদের উদ্দেশ্যে। আর আপনারা যারা এখানে আছেন আপনারা দেখতে পাবেন, আপনারা সব কার্ডে নাম দেখতে পাচ্ছেন। হয়তো কয়েকজন শিল্পী আজকে আসতে পারছেন না, তারা অন্যদিন আসবেন। একটু প্রবলেম হচ্ছেন, দু একজন শিল্পী অসুস্থ হয়ে পড়েছেন। যেমন আমাদের যিনি গেস্ট ছিলেন তিনি আজকে আসতে পারছেন না, পরশু আসছেন। তার হঠাৎ করে শারীরিক অসুবিধা হচ্ছে, এরকম হতে পারে, যা গরম চলছে। সুতরাং আমরা সেগুলো একটু অ্যাডজাস্ট করি। কিন্তু আমাদের দেখুন, আপনারা কার্ড দেখলে দেখতে পাবেন যে আমরা দুর্গাপুর থেকে একটি গ্রুপকে দিয়েছি, আমরা চুঁচুড়া থেকে একটি গ্রুপকে দিয়েছি, বীরভূম থেকে দিয়েছি, আমরা সেইভাবে মুর্শিদাবাদ থেকে দিয়েছি। আমরা নানান গ্রুপকে, আমাদের এখানে 100টি গ্রুপ এখানে অ্যাপ্লাই করেছিল। আমরা বেছে নিয়েছি যাতে নানান জেলায় যে কাজকর্ম হচ্ছে, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজকর্ম চলছে, তাদের উৎসাহ দেওয়ার জন্য এই কবির বাড়িতে আমরা তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যাদের আমরা দিতে পারি আমাদের তাদের প্রতিও আমরা সমবেতি। কিন্তু আমরা এটা কথা দিচ্ছি যে আমাদের যে অডিশন দিয়ে যারা এসেছেন, আমরা আজকে যাদের সুযোগ দিতে পারছি না বা এই 4 দিন দিতে পারছি না, বাকিদের আমরা কিন্তু ঠিক আস্তে আস্তে আমাদের অনেক অনুষ্ঠান হয়, আমরা তাদের টিকে নেবো। কাউকে আমরা ফিরিয়ে দেবো না। হয়তো এখন হচ্ছে না, 2 দিন পরে আমরা তাদের নিয়ে নেবো। কারণ কেউ তো এখানে অকৃতকার্য হয়নি, আমরা নাম্বারের বেসিসে করেছি, কেউ তো অকৃতকার্য হয়নি এখানে। সুতরাং প্রত্যেকেই এখানে যারা এসেছেন তাদের গুণ আছে বলেই তারা এখানে এসেছেন। আমরা সেই গুণের সমাধান নিশ্চয়ই করব। আর আমাদের এখানে যারা কর্মীরা রয়েছে, এই অডিশন আপনারা শুনছেন, এই অডিশন করতে গেলে আমাদের যেসব কর্মীরা, আমাদের মেম্বাররা, তারা কি অক্লান্ত পরিশ্রম করেছেন। একজন জাজ ঢুকেছেন সকাল 11টায়, সন্ধ্যে 7টার সময় পা নাড়াতে পারছেন না, তারা পর্যন্ত অডিশন নিয়েছেন। সুতরাং আমি প্রত্যেককে, আমাদের যতজন সদস্যরা কাজ করেছেন, আমাদের যে সমস্ত কর্মচারীরা কাজ করেছেন, আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি সবসময় একটা কথা বলে রাখি যে কোনো অনুষ্ঠান যখন সাকসেসফুল হয় সেটা হয় কখন, যখন মঞ্চে যারা বসে আছেন তারা যখন দেখেন সামনে কারা বসে আছেন। সেই সামনে কারা বসে আছেন মানে আপনারা যারা বসে আছেন, আপনারা যে কোনো অনুষ্ঠানের একজন বড় শিল্পী। কিন্তু আপনারা শুধু শিল্পী এখানেই বসে না, শিল্পী ওখানেও থাকে। আপনারা যদি না থাকেন কোনো অনুষ্ঠান সাকসেসফুল হতে পারে না। সেই জন্যে আপনাদের জন্য আমরা এখান থেকে আপনাদের জন্য আমরা হাততালি দিয়ে আপনাদেরকে অভিবাদন করি। আমি আর সময় নষ্ট করবো না, কারণ আমাদের প্রচুর শিল্পী এসে গেছেন, তারা অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে এই 4 দিন যে অনুষ্ঠান আছে, এই 4 দিনের জন্য আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আজকে যারা অনুষ্ঠান করছেন তারা কিন্তু ভাববেন না আপনারা শিল্পী হয়ে গেছেন। মেনলি যারা, আমি নতুনদের বলছি, তারা ভাববেন না যে আমি বড় শিল্পী হয়ে গেছি। আগামীকাল এসে শুনবেন যে আপনার চেয়ে ভালো একজন গান গাইছে, আপনার চেয়ে ভালো আবৃত্তি করছে, সেটাও শুনতে হবে আপনাদের। তবেই তো আপনি আরো এগোতে পারবেন, আপনারা আরো এগোতে পারবেন। নমস্কার। ধন্যবাদ মাননীয় সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে ওনার সুচিন্তিত বক্তব্যের জন্য। এবার আমরা ডেকে নেব ডক্টর সুজিত বসুকে, কার্যকরী সভাপতি রবীন্দ্র ভারতী সোসাইটি ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাক্তন মাননীয় সুজিত বসুকে। বিশ্ববিধাতা সূর্যকে অগ্নিশিখার মুকুট পরিয়ে যেমন সৌরজগতের
ওই বিরাজ করে পাঠিয়ে দিয়েছেন, তেমনি মানুষকে যে তেলের মুকুট তিনি পাঠিয়েছেন সেই দুঃসহতা, সেই রকম দুঃখের দ্বারাই বিধি মানুষকে রাজগৌরব দিয়েছেন। তিনি তাকে সহজ জীবন দেননি, সেই জন্যই সাধন করে মানুষকে মানুষ করতে হয়। তরুলতাকে সহজেই তরুলতা, পশু পক্ষীকে সহজেই পশু পক্ষী, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টা করে মানুষ হয়। তাই বলছি যে আজ যদি তিনি আমাদের জীবনের মধ্যে নববর্ষ পাঠিয়ে থাকেন, তবে আমাদের সমস্ত শক্তিকে জাগ্রত করে তুলে তাকে গ্রহণ করতে হবে। সে তো সহজ দান নয়। আর যদি প্রণাম করে তার সে দান গ্রহণ করি, তবে মাথা তুলতে গিয়ে কেঁদে না বলে উঠি যে তোমার এ ভার বহন করতে পারি না প্রভু, মনুষ্যত্বের অতি বিপুল দায় আমার পক্ষে দুর্ভব। বিশ্ব মানবের জ্ঞানের সাধনা, প্রেমের সাধনা, কর্মের সাধনা করার ডাক তিনি দিয়েছেন। আমাদের দেশের শিক্ষা সংস্কৃতিতে জ্ঞানের সাধনাকে তিনি দৃঢ়তা করতে চেয়েছেন। শিক্ষা সম্বন্ধে গুরুদেবের দৃষ্টিতে আমরা দেখতে পাই যে মানুষের মুক্তির কথা, তার প্রকৃত রূপ হচ্ছে ভবিষ্যৎ ও অজ্ঞানতা থেকে মুক্তি লাভ করা। তাই জ্ঞান এবং সত্যের উপলব্ধি ও পরিপূর্ণ জীবন লাভের মধ্যে শিক্ষার প্রয়োজন একেবারে সর্বাগ্রে। একথা বারে বারে তিনি বোঝাতে চেয়েছেন। জ্ঞানের আলোকেই অবিদ্যা থেকে উৎসাহিত যাবতীয় অন্ধকার মোচন সম্ভব। গুরুদেবের শিক্ষার আদর্শ ছিল তাঁর জীবন দৃষ্টির প্রতিফল। মানুষের মধ্যে স্বাভাবিকভাবে এই দুঃসহ, এই সুন্দর প্রাণ প্রবণতাগুলি রয়েছে। কোন অনুশাসন দিয়ে তাকে নিশ্চিহ্ন করার তিনি একেবারে বিরোধী ছিলেন। তিনি চাইতেন মানুষের সর্বাঙ্গীন এবং পরিপূর্ণ বিকাশ। গুরুদেবের আস্থা ছিল মানুষের উজ্জ্বল ভবিষ্যতের দিকে। ভবিষ্যতের পথ যতই সংকটময় হোক না কেন, তিনি বিশ্বাস করতেন যে মানুষ নিজের শক্তিতে তার সঠিক লক্ষ্যপথ রচনা করতে পারে। বিশ্বের সকল জাতি এবং ধর্মের বিষয়ে বিশ্বের সকল জাতি এবং ধর্মের নিষ্কর্যে পতিত এক বিশ্বজনীন মানবতাবাদী সাংস্কৃতিক সমন্বয়ের স্বপ্ন তিনি দেখতেন তো মনে করতেন যে মানুষের মধ্যে প্রেমের বিকাশই এই সমন্বয় সভ্যতার মাপকাঠি। বিশ্বপ্রেমিক রবীন্দ্রনাথের বিশ্বপ্রীতি ছিল তার অতি গভীর শাশ্বত মূল্যায়ন। একমাত্র তাই এই বিশ্ববোধই মানব সমাজের মহত্তম কল্যাণ সাধন করতে পারে। বাইরে মিল অথচ অন্তরে শতটা বিভক্ত জাতিপুঞ্জ কোনোদিনই পৃথিবীর জয় বার্তা গ্রহণ করতে পারবে না। যদি কোনোদিন পৃথিবীতে এক জাতি, এক প্রাণ, একতা সম্ভবপর হয়, তবে তা গুরুদেবের দৃষ্টির মাধ্যমেই হবে। রাজনৈতিক মিলন কিংবা তথাকথিত আন্তর্জাতিক ভাব দিয়ে নয়। গুরুদেব যে ইন্টারন্যাশনালিজম এবং সাধনার সিদ্ধি লাভ করেছিলেন, তার মূল কথা ছিল সমাজ বিজ্ঞানীদের মধ্যে, তত্ত্বের মধ্যে নেই।
তার দৃষ্টি দিয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে পারস্পরিক প্রীতির চেয়েও বড় কথা বিশ্বজনীনতা। জাতিতে জাতিতে হানাহানি, মানুষে মানুষে বিভেদ, এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের দ্বন্দ্ব, এসব কিছুতেই অতিক্রম করতে পারে একমাত্র গভীরতম বিশ্ববোধ। এত মত অনেক হলেও হতে পারে, কিন্তু পথ একটাই, শাশ্বত মানব ধর্মের পথ। বিশ্ব মানবের মুক্তি, ঐক্য, সম্প্রীতি এবং সর্বোপরি বিশ্ব শান্তি গুরুদেবের ছিল ধ্যান জ্ঞান। তিনি আজীবন বিশ্বাস করে গেছেন যে বিশ্বে অহিংসা, প্রেম এবং মৈত্রী চির প্রতিষ্ঠা একদিন ধ্বনিত হবে চির শান্তির নিকেতন। জীবনের অন্তিমকালে নিজের চোখে সভ্যতার সংকট প্রত্যক্ষ করেছিলেন, কিন্তু তবুও মানুষের প্রতি বিশ্বাস হারায়নি। তিনি জানালেন যে মনুষ্যত্বের অন্তহীন, প্রতিকারহীন চরমভাবে বিশ্বাস করাকে অতি অপরাধ বলে মনে করি। নববর্ষের উৎসবে আজ রবীন্দ্রনাথকে বিশেষভাবে স্মরণ করি। তিনি আমাদের সকল সত্তাকে পরিত্রাণ করে বিরাজমান, আমাদের শোকে, দুঃখে, অশুভ অনুষ্ঠানে, মিলনে, বিরহে, ক্ষোভে, অভিমানে গুরুদেব রবীন্দ্রনাথকে সহজেই যুক্তি হয়ে যান। ঋতু বৈচিত্র্যের মধ্যে কাল পরিক্রমায়, বর্ষায় বসন্তে, শীতে গ্রীষ্মে, শরতে হেমন্তে, এমনকি প্রভাতে রাত্রিতে, মধ্যাহ্নে নিশীতে, সূর্যকা উজ্জ্বল দিনে কিংবা মেঘমধুর দিগন্ত বেলায় যখন সবার জন্য অলক্ষে অন্ধকার থেকে আরো অন্ধকারে মিশে যায়, তখন তার গানের ভিতর থেকে আমাদের যে কথাগুলি আমরা বলতে চাই, অথচ বলতে পারি না, তাই যেন প্রতীয়মান হয়। তার সঙ্গীত যেন বুকের তন্ত্রীতে সুখ ঝঙ্কার গায়। রবীন্দ্রনাথ আমাদের সত্তার মধ্যে একাত্ম হয়ে যায়। নমস্কার। আমরা ঋদ্ধ হলাম মাননীয় ডক্টর সুজিত কুমার বসুর বক্তব্যে। এবারে আমরা রবীন্দ্র ভারতী সোসাইটি পত্রিকা সাহিত্য পত্রের আনুষ্ঠানিক প্রকাশ করবার জন্য মাননীয় অতিথিদের অনুরোধ করব। 38তম পত্রিকা সাহিত্য পত্রের আনুষ্ঠানিক প্রকাশ হচ্ছে এবারে। অনুরোধ করব রবীন্দ্র ভারতী সোসাইটির কার্যকরী সভাপতি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মাননীয় ডক্টর সুজিত কুমার বসু মহাশয় সহ সোসাইটির সাধারণ সম্পাদক রয়েছেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, কাউন্সিল মেম্বার রয়েছেন তপব্রত ব্রহ্মচারী, সহ সম্পাদক রয়েছেন রঞ্জিত কুমার নাইক এবং সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকে উজ্জ্বল উপস্থিতিতে প্রকাশিত হচ্ছে 38তম সাহিত্য পত্র পত্রিকা। রবীন্দ্র ভারতী সোসাইটি সারা বছর ধরে যে কর্মকাণ্ড করে থাকেন তার মধ্যে অন্যতম এই পত্রিকার প্রকাশ। আরো একটু জোরে করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে। রবীন্দ্র ভারতী সোসাইটির সাহিত্যপত্র প্রকাশিত হলো এই মাত্র। বইটা এবার একটু দেরি হয়ে গেছে প্রকাশ করতে। সোসাইটি থেকে দুটো পত্রিকা বের হয় সাহিত্যপত্র, একটা হচ্ছে তার নাম সাহিত্যপত্র আর একটা হচ্ছে কড়ি ও কোমল। সাহিত্যপত্র যে পত্রিকাটা সেটা হচ্ছে পুরোপুরি রবীন্দ্র বিষয়ক,
রবীন্দ্র বিষয়ক মানে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে এবং তার পরিবারের সকলকে কেন্দ্র করে, অথবা সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর নামে যে উজ্জ্বল জ্যোতিষ্ক তাকে আবর্তিত করে যে সমস্ত মনীষীরা সে সময় ছিলেন তাদেরও জীবন কাহিনী, তাদেরও কর্মকাহিনী আমাদের এই সাহিত্য পত্রে তুলে ধরা হয়। তো পত্রিকার যে পরিচালক পর্ষদ আছে তাতে আছেন আমাদের সংঘমিত্রাদের ইতি সাহা, তপব্রত ব্রহ্মচারী এবং আমি, আরেকজন দেশে আসতে পারেননি। এছাড়া তো আমাদের স্যার আছেন, সাধারণ সম্পাদক আছেন, সৌমিত্রদা আছেন, এরা সবাই আমাদের পৃষ্ঠপোষক। এনাদের সাহায্যে এবং যারা লেখা পাঠাচ্ছেন বা যাদের কাছ থেকে লেখা সংগ্রহ করা হচ্ছে তাদেরকে নিয়েই আমাদের এই পত্রিকা চলছে। এই পত্রিকাটি আপনারা আজকে উদ্বোধন হলো, পত্রিকাটি কাল থেকে পাওয়া যাবে। আপনারা পত্রিকাটি সবাই সংগ্রহ করবেন এবং পড়ে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। সাহিত্যপত্র 38তম পত্রিকা রবীন্দ্র ভারতী সোসাইটির ইতিমধ্যে প্রকাশ হলো এক ঝাঁক কবি মানুষের উপস্থিতিতে। এরপর চলে যাব সাংস্কৃতিক পর্বে। শিল্পী রক্তিম দাসকে মঞ্চের পাশে আসার অনুরোধ রাখবো। প্রথমেই সঙ্গীত পরিবেশনায় থাকছেন সঙ্গীত শিল্পী দেবাশিস রায়চৌধুরী। Oh
তোমার
প্রভু তোমার পানে ধন্যবাদ শিল্পী দেবাশিস রায়চৌধুরীকে। এবার আবার আবৃত্তি শিল্পী রক্তিম দাস। প্রথমে কৃতজ্ঞতা জানাই রবীন্দ্র ভারতী সোসাইটিকে এরকম একটি উজ্জ্বল মঞ্চে আমাকে আবৃত্তি পরিবেশনার স্থান করে দেওয়ার জন্য। জীবন দার্শনিক রবীন্দ্রনাথ তাঁরই সেজুতি কাব্যগ্রন্থের অন্তর্গত পরিচয় কবিতাটি আজ আমি পরিবেশন করব। একদিন তৈখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মনে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের প্রেরণার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে। তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা শান্ত হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অপশান্ত যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতে নিমন্ত্রণ লিখন পাতি, ছিন্ন অংশ দ্বারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে, বহিয়া চলেছে তরণীকে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আগবার মোর নাম এই বলে খ্যাত হোক। আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রক্তিমকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। রক্তিমকে আরো একবার মঞ্চে স্বাগত জানাবো। একই সাথে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব সঙ্গীত শিল্পী দেবাশিস রায়চৌধুরী এবং অস্মিতা করকে। রবীন্দ্র ভারতী সোসাইটির আজ যে পত্রিকা সাহিত্য পত্র পত্রিকার 38তম সংখ্যায় মুহূর্তে সাধারণ সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি সিদ্ধার্থ মুখোপাধ্যায় তুলে দিচ্ছেন। দেবাশিস রায়চৌধুরীর হাতে সঙ্গীত শিল্পীটি জোরে করতালিতে সকলের কাছ থেকে। এরপর রক্তিম দাস, তারপরে সঙ্গীত শিল্পী অস্মিতা কর। অস্মিতা জি সারেগামাপা 2023-এর চ্যাম্পিয়ন। এই মুহূর্তে অস্মিতার একক সঙ্গীত পরিবেশনায় আমরা পৌঁছে যাব। তারপরেই প্রস্তুত থাকার অনুরোধ রাখছে আবৃত্তি শিল্পী সুফল চক্রবর্তী। মঞ্চে আমার সাথে যারা উপস্থিত আছে এবং সকলের সাথে এতক্ষণ ধরে আমি শুনছিলাম, সঙ্গত করছিলাম, সবার জন্য একটা জোরে করতালি চেয়ে নিচ্ছি।
সুখহীন নিষেদিন পরাধীন হয়ে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণী শতপ্রভা ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরোনাত কত অপমানে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণী। জানো না রে অঘোর বাহির অন্তরে হৃদয়ে নিত্যরাজে শুনিও ভয় তবু অনন্ত শিরোধার্যরে ভয় ভয় সতত সরল চিতে চাহতারে প্রেম পারে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণী শতপ্রভা ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরোনাত কত অপমানে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণী। মঞ্চে ওঠার আগ মুহূর্তেই আমি একটা কি বলবো মানে একটা দাবির মতো পেলাম যে তুমি দুটো গান গেও অস্মিতা, সেই জন্য আরেকটি গান আমি গাইছি। সকলের চেনা গান, নামটা বলতেই হবে, সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের জন্য একটা জোরে করতালি প্লিজ। যে ধরকটি আমি খেলাম দুটো গান গাইতে আস্পর্ধা করেই গাইছি। পরের গানটি সবার জানা, তো আমি চাইবো সবাই আমরা একসাথে যদি গাইতে পারি। গানটা ধরার সাথে সাথেই সবার হয়তো চলেই আসবে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে দোলে অকারণ হরষে। হৃদয় গগনে
আমার আজকের নিবেদন কবিগুরুর শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, দাড়ি ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনী। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবা। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরেই যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। নমস্কার। সুফল চক্রবর্তীকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সুফলকে মঞ্চে আরো কিছুটা সময় থাকবার অনুরোধ। সাথে ডেকে নিচ্ছি পল্লবী চট্টোপাধ্যায়কে, সঙ্গীত শিল্পী। একই সাথে মঞ্চে আসবার অনুরোধ করব রবীন্দ্র ভারতী সোসাইটির সদস্য অমর দত্ত মহাশয়কে। অমর দত্ত মহাশয়কেও মঞ্চে আসবার অনুরোধ করব। সাহিত্য পত্র পত্রিকা আবৃত্তি শিল্পী সুফল চক্রবর্তী এবং পল্লবী চট্টোপাধ্যায় সঙ্গীত শিল্পী, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সোসাইটির পক্ষ থেকে এই মুহূর্তে। তুলে দিচ্ছেন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং সদস্য অমর দত্ত মহাশয়। খুব জোরে করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে। এরপরে
আবৃত্তি পরিবেশনায় থাকছেন সুমন্ত্র সেনগুপ্ত। এই মুহূর্তে একক সঙ্গীত পরিবেশনায় পল্লবী চট্টোপাধ্যায়। আমার
বিভাগটা একটু বেশি আছে মনে হয়। রবীন্দ্রভারতী সোসাইটিকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। বহু বছর ধরে এরকম অনুষ্ঠানের আয়োজন করছেন তারা, এবং যারা না হলে অনুষ্ঠান হয় না, দর্শক আপনারা যারা সামনে বসে আছেন, তাদের সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা, বড়দের প্রণাম। আমি আপনাদের খুব পরিচিত একটি আবৃত্তি শোনাবো রবীন্দ্রনাথের কবিতা। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরুণ রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ, ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই, যত পারি ভিক্ষা লব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি। আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই সরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কল্পনায় অনুমানে ধরিত্রীর মহায়কতান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমায় অশ্রুত যে গান গায়, আমার অন্তরে বারবার পাঠাইছে নিমন্ত্রণ তার। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাজন শূন্যতায় দীর্ঘ রাত্রি করিতেছে সারা। সে আমার অর্ধরাত্রে অনিমেষে চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। সুদূরের মহাপ্লাবী প্রচন্ড নির্ঝর মনের গহনে মোর পাঠাইছে সব। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। গীত ভারতীর আমি পাইত প্রসাদ, নিখিলের সঙ্গীতের স্বাদ। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশে কারে। সে অন্তরময়, অন্তর মেশালে তবে তার অন্তরের পরিচয়। পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রা। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে, হয় নাই সে সর্বত্র গানে। কৃষাণীর জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন।
যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারিনি দিতে নিত্য আমি থাকি তারই খোঁজে। সেটা সত্য হোক, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ। সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয়, ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। এসো কবি, অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করি উদ্ধার। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরেতে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারি। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায়। যারা মুখ দুঃখে সুখে নত শির স্তব্ধ, যারা বিশ্বের সম্মুখে ওগো গুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাহাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি। আমি বারংবার তোমারে করিব নমস্কার। আমাদের প্রণাম এবং শ্রদ্ধা সুমন্ত্রদার জন্য। সুমন্ত্রদাকে আরো একটু সময় মঞ্চে আসবার অনুরোধ রাখবো। সোসাইটির পক্ষ থেকে রূপালী ব্যানার্জি এবং মোহাম্মদ রফি সুমন্ত্রদার হাতে পত্রিকা তুলে দেবেন। একই সাথে সঙ্গীত শিল্পী বাণী চ্যাটার্জিকেও মঞ্চে আসার অনুরোধ রাখছি। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন সাধারণ সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি রফিক দা এবং রূপালী। এই মুহূর্তে সুমন্ত্রদার হাতে পত্রিকা তুলে দিচ্ছেন। একটু জোরে করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে। তারপরে সঙ্গীত শিল্পী বাণী চ্যাটার্জি, বাণীর হাতে সিদ্ধার্থ দা এই মুহূর্তে পত্রিকা তুলে দিলেন। একক সঙ্গীত পরিবেশনায় শিল্পী বাণী চ্যাটার্জি, তারপরে আবৃত্তি পরিবেশনায় থাকবেন মৌসুমী ঘোষ দাস।